Hello students, welcome to another video lecture of biology class. So our today's topic is enzyme inhibition. অর্থাৎ কিছু কিছু এরকম রাসায়নিক পদার্থ রয়েছে যারা উৎসেচকের কার্যকারিতার উপরে বাধা সৃষ্টি করে। সেই সমস্ত রাসায়নিক পদার্থগুলোকে বলা হয় ইনহিবিটর। আর এই যে একটা ইনহিবিটরের উপস্থিতিতে কোনো একটা উৎসেচকের কাজে বাধা সৃষ্টি হচ্ছে বা উৎসেচকের কার্যকারিতাটা হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে এনজাইম ইনহিবিশন। সো অ্যাকচুয়ালি এনজাইম ইনহিবিশন এটা আমরা আগের যে টপিকটা পড়েছিলাম ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, তার আন্ডারেই ছিল। অর্থাৎ যেমন ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি বলতে কি কিছু কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে বা কিছু এমনি পদার্থ রয়েছে যাদের উপস্থিতিতে আইদার এনজাইমের কাজ বৃদ্ধি পেতে পারে বা এনজাইমের কাজ কি হচ্ছে হ্রাস পেতে পারে। সো সেখানেই এই টপিকটা ছিল যে একটা ফ্যাক্টর হচ্ছে ইনহিবিটর, অর্থাৎ এমন কিছু কেমিক্যাল বা এমন কিছু রাসায়নিক পদার্থ যারা উৎসেচকের কাজে বাধা সৃষ্টি করবে। বাট যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট টপিক, সেই জন্য এটাকে আমরা আলাদা ওই ফ্যাক্টরস থেকে বের করে আলাদাভাবে পড়ছি এনজাইম ইনহিবিশন। বাট মনে রাখতে হবে যে এটা ফ্যাক্টরের আন্ডারেই রয়েছে। সো ইনহিবিটর একটা ফ্যাক্টর যেটা এনজাইমের কাজের উপর ইফেক্ট করে। সো স্টার্ট করি এবার তাহলে। তো এখানে যেটা বললাম আমি যে এনজাইম ইনহিবিশন মানে হচ্ছে যে কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে যেই রাসায়নিক পদার্থের উপস্থিতিতে উৎসেচকের কার্যকারিতা বাধাপ্রাপ্ত হবে এবং সেই রাসায়নিক পদার্থকে বলবো আমরা ইনহিবিটর বলবো, এবং এই যে উৎসেচকের কার্যকারিতা বাধাপ্রাপ্ত হচ্ছে এই ঘটনাটাকে বলা হচ্ছে এনজাইম ইনহিবিশন। সো দ্য অ্যাক্টিভিটি অফ অ্যান এনজাইম ইজ অলসো সেন্সিটিভ টু দ্য প্রেজেন্স অফ স্পেসিফিক কেমিক্যালস। দিস কেমিক্যালস বাইন্ড টু এনজাইম and stop enzyme activity. The process is called inhibition. অর্থাৎ কিছু কিছু কেমিক্যাল আছে যাদের রাসায়নিক পদার্থ আছে যাদের উপর এনজাইম একটু সেন্সিটিভিটি দেখায়, সংবেদনশীল। অর্থাৎ সেই সমস্ত কেমিক্যালগুলো মেনলি কি করে না এনজাইমের সঙ্গে যুক্ত হয়, বাইন্ড টু এনজাইম অ্যান্ড স্টপস এনজাইম অ্যাক্টিভিটি, এবং এনজাইমের কাজ বন্ধ করে দেয় বা অনেক সময় এনজাইমের কাজ বা বিক্রিয়ার গতিটাকে কি করছে হ্রাস করে দিচ্ছে। তো এই প্রসেসটাকে বলা হচ্ছে ইনহিবিশন অ্যান্ড দ্য কেমিক্যালস আর কল্ড ইনহিবিটর, এবং যে রাসায়নিক পদার্থগুলো এই কাজটা করছে সেই রাসায়নিক পদার্থগুলোকে বলা হচ্ছে ইনহিবিটর বলা হচ্ছে। সো এই ধরনের এনজাইম ইনহিবিশন অ্যাকচুয়ালি 3 ধরনের হয়ে থাকে। সো এনজাইম ইনহিবিশন ক্যান বি 3 টাইপস। একটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন, নন কম্পিটিটিভ ইনহিবিশন অ্যান্ড ফিডব্যাক ইনহিবিশন। সো একটা করে আমরা একটা করে ডিসকাস করবো। সো ফার্স্ট আমরা আসি কম্পিটিটিভ ইনহিবিশন। কম্পিটিটিভ ইনহিবিশন বেসিক্যালি এখানে নাম থেকে আমরা বুঝতে পারছি, অর্থাৎ এখানে কিছু একটা কম্পিটিশন হবে, প্রতিযোগিতা হবে। কিসের প্রতিযোগিতা হবে না এনজাইমের যে অ্যাক্টিভ সাইট থাকে, এনজাইমের যে সক্রিয় স্থান থাকে, সেই সক্রিয় স্থানে যুক্ত হওয়ার জন্য প্রতিযোগিতা হবে। কার মধ্যে হবে? অ্যাক্টিভ সাইটে যুক্ত কে হয়? সাবস্ট্রেট যুক্ত হয়, তাহলে একটা তো প্রতিযোগী সেখানে সাবস্ট্রেট, অপর প্রতিযোগী কে হবে? অপর প্রতিযোগী হবে কিছু ইনহিবিটর বা কিছু কেমিক্যাল যে যারা হচ্ছে বাধা সৃষ্টি করবে। সো এখানে কম্পিটিটিভ ইনহিবিটর মানে হচ্ছে যে এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যেই রাসায়নিক পদার্থগুলোর গঠন অনেকটাই সাবস্ট্রেটের মতো হয়। সো গঠনগতভাবে তারা সাবস্ট্রেটের সঙ্গে কি হচ্ছে সাদৃশ্য যুক্ত হচ্ছে রাসায়নিক পদার্থগুলো, তার ফলে তারা অ্যাক্টিভ সাইট এনজাইমের অ্যাক্টিভ সাইটে যুক্ত হতে পারে, এবং এই যুক্ত হওয়ার জন্য তারা কি করছে সাবস্ট্রেটের সঙ্গে কম্পিটিশন করছে, এবং আলটিমেটলি কি হচ্ছে এটা যুক্ত হচ্ছে এনজাইমের অ্যাক্টিভ সাইটে যুক্ত হচ্ছে। ফলে কি হচ্ছে? ফলে সেখানে সাবস্ট্রেট ওই এনজাইমের অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট যুক্ত হতে পারছে না, অ্যান্ড সাবস্ট্রেট যদি না যুক্ত হয় তাহলে প্রোডাক্ট তৈরি হবে না। আলটিমেটলি বিক্রিয়ার রেট কি হয়ে যাচ্ছে? হ্রাস পেয়ে যাচ্ছে, এনজাইমের কার্যকারিতা কমে যাচ্ছে। তো সেইটাকেই কম্পিটিটিভ ইনহিবিশন বলা হচ্ছে। So substances structurally closely resemble to the substrate and thus competes for active site of enzyme are called competitive inhibitor. মানে কিছু রাসায়নিক পদার্থ সাবস্ট্রেটের ন্যায় গঠন বিশিষ্ট হওয়ায় উৎসেচকের সক্রিয় স্থানে যুক্ত হয়ে সাবস্ট্রেটকে যুক্ত হতে বাধা দেয় এবং উৎসেচকের ক্রিয়ার হ্রাস ঘটায়। এই রাসায়নিক পদার্থগুলোকে আমরা কম্পিটিটিভ ইনহিবিটর বলছি, এবং এই ধরনের যে ইনহিবিশন হচ্ছে সেটাকে আমরা কম্পিটিটিভ ইনহিবিশন বলবো।
সেখানে যদি আমি ডায়াগ্রাম দেখাই, তাহলে ডায়াগ্রাম, সাপোজ এটা হচ্ছে আমার একটা এনজাইম। সো এখানে যেটা ব্লু কালার দিয়ে আমি দেখিয়েছি, দ্যাট ইজ দ্য এনজাইম। সো এটা হচ্ছে এনজাইম, অ্যান্ড এইটা হচ্ছে সাবস্ট্রেট। তো আমরা জানি যে এনজাইম আর সাবস্ট্রেট স্পেসিফিক হয়, অর্থাৎ একটা স্পেসিফিক সাবস্ট্রেটই শুধুমাত্র এনজাইমের সঙ্গে যুক্ত হতে পারে। কেন না, সাবস্ট্রেটের যে গঠনটা, সেই গঠনটা এনজাইমের অ্যাক্টিভ সাইটের সঙ্গে কি হতে হবে, কমপ্লিমেন্টারি হতে হবে। মানে সাবস্ট্রেটের গঠনটা এনজাইমের অ্যাক্টিভ সাইটের গঠনের মতো হলে তবেই সেটা এনজাইমের অ্যাক্টিভ সাইটে যুক্ত হতে পারবে। সো এখানে সাবস্ট্রেটের গঠন দেখেই বুঝতে পারছি এটা অ্যাক্টিভ সাইট, এই জায়গাটা অ্যাক্টিভ সাইট এনজাইমের, তার মানে এই সাবস্ট্রেটটা এই এনজাইমের সঙ্গে যুক্ত হতে পারবে। এবার এইখানে একটা কেমিক্যাল আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে ইনহিবিটর। সো ইনহিবিটরের গঠনটাও কিন্তু সাবস্ট্রেটের গঠনের মতো অনেকটাই, অর্থাৎ এই পোর্শনটা যদি আমরা দেখি, এইটা যদি বাদ দিয়ে দিই, এই পোর্শনটা আর এই পোর্শনটা টোটালটাই একই ধরনের মনে হচ্ছে, অর্থাৎ ক্লোজলি রিসেম্বল, শুধু এই জায়গাটা একটু পার্থক্য রয়েছে। বাট যুক্ত হতে গেলে এই জায়গাটাই দরকার, অর্থাৎ এই জায়গাটার জন্য এই যে কেমিক্যালটা ইজিলি এই এনজাইমের সঙ্গে কি হয়ে যাবে, ফিট হয়ে যাবে। তাহলে সাবস্ট্রেট আর ইনহিবিটর ক্লোজলি রিজেম্বল টু ইচ আদার, মানে এদের যদি গঠনটা আমরা লক্ষ্য করি, তাহলে গঠনটা অনেকটাই একই ধরনের, সাবস্ট্রেট আর ইনহিবিটরের গঠনটা অনেকটা একই ধরনের, এবং একই ধরনের হওয়ায় এই ইনহিবিটরটা বা এই কেমিক্যালটা সাবস্ট্রেটকে এনজাইমের অ্যাক্টিভ সাইটে যুক্ত হতে দেবে না, তার পরিবর্তে কি হবে, নিজে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ এই যে ইনহিবিটরটা দেখতে পাচ্ছি, ইনহিবিটরটা কি হয়ে গেছে, নিজে যুক্ত হয়ে গেছে। তাহলে যেখানে আমার এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হওয়ার কথা ছিল, সেখানে কি তৈরি হয়ে যাচ্ছে, এনজাইম ইনহিবিটর কমপ্লেক্স তৈরি হয়ে যাচ্ছে। সো এনজাইমের সঙ্গে ইনহিবিটর যুক্ত হয়ে যাচ্ছে এবং এনজাইম ইনহিবিটর কমপ্লেক্স তৈরি হয়ে যাচ্ছে। অ্যান্ড এখানে তাহলে কি হবে, নো প্রোডাক্ট ফরমেশন, কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে না এখানে। কেননা প্রোডাক্ট কেন তৈরি হবে না, তার কারণ এটা তো সাবস্ট্রেট নয়। সো সাবস্ট্রেট না হলে কি করে প্রোডাক্ট তৈরি হবে, এটা অন্য একটা কেমিক্যাল এসে যুক্ত হয়ে গেছে। অ্যান্ড সেই কেমিক্যাল নিজে কিন্তু প্রোডাক্ট তৈরি হবে না, অপর কেউ তৈরি হতে দিচ্ছে না, জাস্ট বাধা সৃষ্টি করার জন্য এখানে প্রেজেন্ট রয়েছে। সো এই ধরনের ইনহিবিটরগুলোকে বলবো আমরা কম্পিটিটিভ ইনহিবিটর, অ্যান্ড এই ইনহিবিশনটাকে বলবো কম্পিটিটিভ ইনহিবিশন। আবার একবার বলি, কম্পিটিটিভ ইনহিবিটর নামটা এসেছে তার কারণ এই ইনহিবিটর আর সাবস্ট্রেট একে অপরের সাথে কম্পিটিশন করছে এই অ্যাক্টিভ সাইটটাকে দখল করার জন্য। সো সাবস্ট্রেট আর ইনহিবিটর একে অপরের সঙ্গে কম্পিট করছে এই অ্যাক্টিভ সাইটটাকে দখল করার জন্য। সাপোজ আবার এখানে যদি আমি এইরকম ধরনের আরও একটা স্ট্রাকচার দেখাচ্ছি, যে এনজাইমের একটা স্ট্রাকচার দেখাচ্ছি এখানে, এরকম ধরনের খুব সিম্পল করে দেখাচ্ছি একটা এনজাইমের স্ট্রাকচার। সো এইরকম ধরনের যদি একটা এনজাইম হয় আর তার সাবস্ট্রেট যদি এইরকম ধরনের হয়, সাপোজ এইরকম ধরনের একটা সাবস্ট্রেট হবে, তো ইজিলি ফিট হয়ে যাবে। আর কম্পিটিটর যেটা আছে, ইনহিবিটর যেটা আছে, তার স্ট্রাকচার তাহলে কেমন হবে, ধরো এইরকম ধরনের একটা স্ট্রাকচার হবে, জাস্ট এই জায়গাটা একটু পার্থক্য আছে। সো এটা ইনহিবিটর, এটা আর সাবস্ট্রেট। সো ইনহিবিটর কি করছে, সাবস্ট্রেটকে যুক্ত হতে দেবে না, নিচে যুক্ত হয়ে যাবে। সো এখান থেকে এই জায়গাটাকে যদি আমি এটাকে দেখাই, তাহলে এটা এরকম ভাবে এখানে যুক্ত হয়ে যাচ্ছে। সো যুক্ত হয়ে গেল, অ্যান্ড এখানে এনজাইম ইনহিবিটর কমপ্লেক্স তৈরি হচ্ছে, এনজাইম ইনহিবিটর কমপ্লেক্স তৈরি হচ্ছে। আচ্ছা, এই ধরনের যে রিয়াকশন আছে, এই রিয়াকশনগুলো রিভার্সেবল হবে। কেমন ভাবে রিভার্সেবল হচ্ছে না, যদি সাপোজ আমার কাছে যে এনজাইম রয়েছে, এই এনজাইমের জায়গায় যদি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়, সো এখানে এরকম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অনেক বাড়িয়ে দিলাম, সো সাবস্ট্রেট প্রচুর পরিমাণে সাবস্ট্রেট এখানে দিয়ে দেওয়া হলো, তাহলে এটা হচ্ছে প্রচুর পরিমাণে সাবস্ট্রেট, অ্যান্ড এখানে ইনহিবিটরের সংখ্যা সেখানে কি রয়েছে, কম রয়েছে। তাহলে এক্ষেত্রে কি করছে, সাবস্ট্রেট ইনহিবিটরকে এনজাইমের ধারে কাছেও আসতে দেবে না। সো সাবস্ট্রেট বেশি পরিমাণে সাবস্ট্রেট দেওয়া হয়ে গেছে, অর্থাৎ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন খুব বাড়িয়ে দেওয়া হয়েছে, ফলে কি হচ্ছে, সাবস্ট্রেট ইনহিবিটরকে তার আশেপাশে, সাবস্ট্রেট ইনহিবিটরকে এনজাইমের আশেপাশে আসতে দেবে না। তাহলে তখন এই ধরনের রিয়াকশনটা কিন্তু রিভার্সড হয়ে যাবে, মানে তখন কিন্তু এই ইনহিবিটর দিলেও এনজাইমের যে ক্রিয়া যেটা রয়েছে, অ্যাক্টিভিটি যেটা হবে, সেটা লেস হবে না, সেটা তার নর্মাল যে অ্যাক্টিভিটি সেটাই দেখাবে। তার কারণ ইনহিবিটর এইখানে কি করছে না, এখানে এনজাইমের সাথে যুক্ত হওয়ার সুযোগই পাচ্ছে না, তার কারণ অনেক বেশি সাবস্ট্রেট রয়েছে, সেই জন্য যুক্ত হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না।
তো সেই জন্য এখানে বলা হয়েছে দ্য ইফেক্ট অফ কম্পিটিটিভ ইনহিবিটর অন এনজাইম অ্যাক্টিভিটি ইজ রিভার্সড বাই ইনক্রিজিং দ্য কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। মানে সাবস্ট্রেটের ঘনত্ব যদি বাড়ানো হয় তাহলে এই ধরনের ইনহিবিটরের প্রভাবটা কম হতে থাকবে। অর্থাৎ সিম্পল জিনিস, যদি এখানে যদি আমার 4টে সাবস্ট্রেট থাকে আর সেই জায়গায় যদি আমি 8টা ইনহিবিটর দিই, তো অবভিয়াসলি ইনহিবিটরের সংখ্যা বেশি থাকলে ইনহিবিটর সাবস্ট্রেটকে হারিয়ে দিচ্ছে এবং ইনহিবিটর নিজে গিয়ে এনজাইমের অ্যাক্টিভ সাইট দখল করে বসবে। কিন্তু সেই জায়গায় যদি আমি 1000 অফ সাবস্ট্রেট মলিকিউল দিয়ে দিই তাহলে ওই 8টা ইনহিবিটর তো কিছু করতে পারবে না, তার কারণ ওর সংখ্যা কম আর সাবস্ট্রেটের সংখ্যা অনেক বেশি রয়েছে। তাহলে এই ধরনের রিয়াকশনগুলোর ক্ষেত্রে বা এই ধরনের ইনহিবিশনগুলোর ক্ষেত্রে নর্মালি যদি আমাকে ইনহিবিটরের প্রভাব কম করতে হয় তাহলে সেখানে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিতে হবে। এক্সাম্পলে আসি এবার কি কি এক্সাম্পল আছে এই সাবস্ট্রেট কম্পিটিটিভ ইনহিবিটরের কি কি এক্সাম্পল রয়েছে না। একটা ক্রেভ সাইকেল থেকে এক্সাম্পল নিচ্ছি। ক্রেভ সাইকেলে একটা রিয়াকশন ঘটে যেখানে হচ্ছে সাকসিনিক অ্যাসিড। সো সাকসিনিক অ্যাসিড থেকে কি তৈরি হচ্ছে? ফিউমারিক অ্যাসিড তৈরি হয়। সো সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরি হচ্ছে। সো এটা একটা ক্রেভ সাইকেলের একটা রিয়াকশন, রেসপিরেশনের যে স্টেপ ক্রেভ সাইকেল তার একটা রিয়াকশন। সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরি হবে এবং এইখানে যে এনজাইমটা এই রিয়াকশনটাকে ক্যাটালাইজ করে সেই এনজাইমের নাম হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এটা হচ্ছে এনজাইম, অর্থাৎ সাকসিনেট ডিহাইড্রোজিনেজ সাকসিনিক অ্যাসিডকে ফিউমারিক অ্যাসিডে পরিণত করছে। এবার এই জায়গায় সাকসিনিক অ্যাসিডের এই জায়গায় যদি এই রিয়াকশনে যদি বাইরে থেকে একটা ইনহিবিটর বা একটা কেমিক্যাল প্রয়োগ করা হয়, যেই কেমিক্যালের নাম হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, ম্যালোনিক অ্যাসিড और ম্যালোনেটও বলা হয়। সো ম্যালোনিক অ্যাসিড और ম্যালোনেট এটা যদি প্রয়োগ করে দেওয়া হয় তাহলে এই ম্যালোনিক অ্যাসিড বা ম্যালোনেটের স্ট্রাকচার সাকসিনিক অ্যাসিডের মতো হয়। সো সেই জন্য ম্যালোনিক অ্যাসিড বা ম্যালোনেট সাকসিনেট ডিহাইড্রোজিনেজের অ্যাক্টিভ সাইটে গিয়ে যুক্ত হয়ে যাবে অ্যান্ড সাকসিনিক অ্যাসিডকে যুক্ত হতে দেবে না। তাহলে আলটিমেটলি আমি প্রোডাক্ট যেটা রয়েছে ফিউমারিক অ্যাসিডটা তৈরি হবে না। সো এখানে সেই জন্য ম্যালোনেটকে কম্পিটিটিভ ইনহিবিটর বলা হয় কার না সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। সো এখানে আমরা লিখতে পারি ম্যালোনেট ইজ কম্পিটিটিভ ইনহিবিটর অফ সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, এই এনজাইমটার সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। সো এটা একটা হচ্ছে ক্লাসিক্যাল এক্সাম্পল বলতে পারি আমরা, যে কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে এই এক্সাম্পলটা আছে। এছাড়াও আরও কিছু এক্সাম্পল রয়েছে, যেমন সালফার ড্রাগস, অর্থাৎ কম্পিটিটিভ ইনহিবিশন দ্বারা ব্যাকটেরিয়াল ইনফেকশনকে রোধ করা যায়। সো ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কিভাবে কম্পিটিটিভ ইনহিবিশন দ্বারা রোধ করা যাচ্ছে না, একটা ড্রাগ রয়েছে যেটার নাম হচ্ছে সালফা ড্রাগ, অ্যান্ড এই সালফা ড্রাগটা অ্যান্টিবায়োটিকে ইউজ করা হয়ে থাকে। সো যে সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো আমরা খাই, অর্থাৎ কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনে আমরা কি করি, অ্যান্টিবায়োটিক ইউজ করি। সো সেই অ্যান্টিবায়োটিক অ্যাকচুয়ালি কাজ কিভাবে করছে না, এখানে ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য একটা কেমিক্যাল দরকার যেটা হচ্ছে ফলিক অ্যাসিড। সো ফলিক অ্যাসিড, এই ফলিক অ্যাসিড রিকোয়ার্ড ফর ব্যাকটেরিয়াল গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন, অর্থাৎ ব্যাকটেরিয়াকে সার্ভাইভ করতে গেলে, ব্যাকটেরিয়াকে গ্রো করতে গেলে সেখানে তার কি দরকার পড়ছে, ফলিক অ্যাসিড দরকার পড়ছে। এবং এই যে ফলিক অ্যাসিডটা ব্যাকটেরিয়ার দরকার পড়ছে, এই ফলিক অ্যাসিডটা ব্যাকটেরিয়ার দেহে সিনথেসিস হয় বা উৎপন্ন হয় অন্য একটা কেমিক্যাল দিয়ে, সেটার নাম হচ্ছে পাবা, PABA। অ্যান্ড পাবার ফুল ফর্ম হচ্ছে প্যারা অ্যামাইনো বেঞ্জয়িক অ্যাসিড, প্যারা অ্যামাইনো বেঞ্জয়িক অ্যাসিড। সো প্যারা অ্যামাইনো বেঞ্জয়িক অ্যাসিড এইটার ফুল ফর্ম হচ্ছে এই প্যারা অ্যামাইনো বেঞ্জয়িক অ্যাসিড ফুল ফর্ম কার না পাবার। সো ব্যাকটেরিয়ার দেহে কে প্রেজেন্ট থাকছে, পাবা প্রেজেন্ট থাকছে। এই পাবা থেকে ব্যাকটেরিয়া কি তৈরি করছে, ফলিক অ্যাসিড তৈরি করে, এবং এই পাবা থেকে ফলিক অ্যাসিড তৈরির জন্য যে উৎসেচকটা দরকার পড়ে সেই উৎসেচকটার নাম হচ্ছে ফলিক অ্যাসিড সিনথেটেজ।
সিনথেটেজ। সো ফলিক অ্যাসিড সিনথেটেজ এই উৎসেচকের উপস্থিতিতে ব্যাকটেরিয়ার দেহে পাবা থেকে ফলিক অ্যাসিড তৈরি হচ্ছে এবং এই ফলিক অ্যাসিডটা ব্যাকটেরিয়ার গ্রোথ এবং রিপ্রোডাকশনের জন্য দরকার। তাহলে কারোর বডিতে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটে তাহলে সেক্ষেত্রে কি করা হচ্ছে, একটা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হচ্ছে, যেই অ্যান্টিবায়োটিকের কম্পোজিশন হবে সালফার ড্রাগস। তো এখানে আমি লিখে দিই সালফার ড্রাগস। তো সালফার ড্রাগসের কাজ কি না, সালফার ড্রাগস, এই সালফার ড্রাগসটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর অফ ফলিক অ্যাসিড সিনথেটেজ। তার মানে সালফার ড্রাগের স্ট্রাকচারটা পাবার সঙ্গে অনেকটাই একই ধরনের হয় এবং সেই জন্য সালফার ড্রাগস যখনই আমি দিয়ে দিলাম, অর্থাৎ অ্যান্টিবায়োটিক যখনই আমি বডিতে পুট করলাম, তাহলে তার মধ্যে কি রয়েছে, অ্যান্টিবায়োটিকের মধ্যে কি রয়েছে, সালফার ড্রাগ সঙ্গে সঙ্গে গিয়ে কি করবে, ফলিক অ্যাসিড সিনথেটেজের অ্যাক্টিভ সাইট দখল করবে। সো পাবাকে ফলিক অ্যাসিড সিনথেটেজের অ্যাক্টিভ সাইটে বাইন্ড হতে দেবে না। তার মানে পাবা যদি ফলিক অ্যাসিড সিনথেটেজের অ্যাক্টিভ সাইটে বাইন্ড না হয় তাহলে ফলিক অ্যাসিড তৈরি হবে না। সো ফলিক অ্যাসিড প্রোডাকশন লেস হয়ে যাবে বা ফলিক অ্যাসিড প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। সো আলটিমেটলি ফলিক অ্যাসিড প্রোডাকশন যদি বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ফলিক অ্যাসিড উৎপন্ন যদি না হয় তো ফলিক অ্যাসিডের জন্য ব্যাকটেরিয়াল গ্রোথ এবং রিপ্রোডাকশন বন্ধ হয়ে যাবে এবং আলটিমেটলি ব্যাকটেরিয়া মারা যাবে সেখানে। সো এইভাবে ব্যাকটেরিয়াল ইনফেকশন কমানোর জন্য সালফার ড্রাগস ইউজ করা হয়ে থাকে। এটা গেল কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে। সো সেকেন্ড টাইপ অফ ইনহিবিশন আমরা পড়বো, দ্যাট ইজ নন কম্পিটিটিভ ইনহিবিশন। সো নন কম্পিটিটিভ ইনহিবিশন জিনিসটা নামটা দেখেই বুঝতে পারছি এখানে কিছু কম্পিটিশন হবে না। যেমন ওখানে যেমন সাবস্ট্রেট আর ইনহিবিটর কম্পিটিশন করছিল কার জন্য, না অ্যাক্টিভ সাইট দখল করার জন্য। এবং অ্যাক্টিভ সাইট দুজনেই কেন দখল করতে পারছিল, কেননা দুজনেরই গঠনটা ওই অ্যাক্টিভ সাইটেরই মতো পরিপূরক, দুজনেই অ্যাক্টিভ সাইটে ফিট হতে পারে। এখানে সেই রকম কিছু ঘটনা ঘটবে না। আগে আমি স্ট্রাকচারটা দেখাই, তাহলে জিনিসটা আরো ইজি হয়ে যাবে। সো এটা হচ্ছে এনজাইম, এন্ড এইটা হচ্ছে সাবস্ট্রেট, এন্ড এইটা হচ্ছে ইনহিবিটর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে এনজাইমের অ্যাক্টিভ সাইট এবং এইটা হচ্ছে সাবস্ট্রেট এবং এটা হচ্ছে ইনহিবিটর। আচ্ছা, ইনহিবিটরের গঠন দেখেই আমি বুঝতে পারছি ইনহিবিটরের গঠনটা এমন যে এ কিন্তু অ্যাক্টিভ সাইটে কিন্তু ফিট হতে পারবে না। তাহলে সাবস্ট্রেটের এখানে কোনো প্রবলেম নেই, সাবস্ট্রেটের এখানে কোনো টেনশন নেই। সাবস্ট্রেট বুঝতেই পারছে যে ইনহিবিটরের গঠন তো সেই রকমই নয় যে এ এনজাইমের সঙ্গে যুক্ত হতে পারে। তো সাবস্ট্রেট এখানে কিন্তু ইজিলি ফিট হতে পারবে। কিন্তু এই ইনহিবিটর অ্যাকচুয়ালি অ্যাক্টিভ সাইটে যুক্ত হবে না। ইনহিবিটর কি করছে, উল্টো পথে যাচ্ছে, অর্থাৎ এ সোজা পথে যেহেতু কাজ হচ্ছে না সেই জন্য এ কিন্তু বাঁকা পথে যাচ্ছে। সো বাঁকা পথে কি করছে না, এ অ্যাক্টিভ সাইট ছাড়া অন্য একটা সাইটে গিয়ে যুক্ত হবে, অর্থাৎ উৎসেচকের অন্য অ্যাক্টিভ সাইট ছাড়া অন্য কোনো স্থানে গিয়ে যুক্ত হবে। সো এখানে দেখাচ্ছি আমি এই স্থানে গিয়ে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ এই ইনহিবিটর এই স্থানে গিয়ে যুক্ত হয়ে গেছে। অ্যান্ড যখনই ইনহিবিটর উৎসেচকের এই স্থানে যুক্ত হলো সঙ্গে সঙ্গে উৎসেচকের যে অ্যাক্টিভ সাইটটা ছিল এই অ্যাক্টিভ সাইটের গঠনগত পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এখানে কি আমি স্কোয়ার শেপের দেখিয়েছি অ্যাক্টিভ সাইটটা, আর এখানে কি হয়ে গেছে, এইরকম ধরনের একটা গঠন হয়ে গেছে। সো যখনই গঠনগত অ্যাক্টিভ সাইটের গঠনের পরিবর্তন হয়ে গেল তখন এই সাবস্ট্রেটটা আর কিন্তু এই অ্যাক্টিভ সাইটে যুক্ত হতে পারবে না, কেননা এই সাবস্ট্রেটের গঠনটা স্কোয়ার শেপের। আগে যে অ্যাক্টিভ সাইটের গঠনটা ছিল সেটা স্কোয়ার ছিল, সো আগে যুক্ত হয়ে যেতে পারত। বাট অ্যাজ সুন অ্যাজ ইনহিবিটর এর সঙ্গে যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে গিয়ে ও কি করলো, ও অ্যাক্টিভ সাইটের গঠনটাই চেঞ্জ করে দিল। তাহলে অ্যাক্টিভ সাইটের গঠন চেঞ্জ হয়ে গেলে সাবস্ট্রেট এখানে কোনোভাবেই ফিট হতে পারবে না, অ্যান্ড ফিট যদি না হতে পারে তাহলে সেখানে তো কোনো রিয়াকশন হবেই না। সো এখানে প্রোডাক্ট ফরমেশন টোটালি স্টপ করে দেবে। সো নন কম্পিটিটিভ ইনহিবিটরের কাজটাই হচ্ছে সেটা, যে ও কম্পিটিশন করবে না, ও কমপ্লিটলি টোটালটাই কি হচ্ছে, সাবস্ট্রেটের সঙ্গে কোনো কম্পিটিশনই করছে না, ও অ্যাক্টিভ সাইটে যুক্ত না হয়ে অন্য কোনো সাইটে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে। অ্যান্ড এই যে যেই সাইটে গিয়ে যুক্ত হয় এই সাইটটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যালোস্টেরিক সাইট বলা হয় এটাকে। ওকে, সো এখানে আমরা নন কম্পিটিটিভ ইনহিবিটরের ডেফিনেশন দেখি তাহলে। সো সাম সাবস্টেন্সেস দ্যাট ইজ ইনহিবিটর ডু নট কম্বাইন উইথ অ্যাক্টিভ সাইটস বাট অ্যাটাচ টু এনজাইম অ্যাট এ সাইট আদার দ্যান অ্যাক্টিভ সাইট। অর্থাৎ কিছু ইনহিবিটর আছে যারা অ্যাক্টিভ সাইটে যুক্ত হয় না কিন্তু অ্যাক্টিভ সাইট ছাড়া অন্য কোনো জায়গায় গিয়ে যুক্ত হয়, রেজাল্টিং অল্টার দ্য সাবস্ট্রেট অফ এনজাইম। এবং ওই স্থানে যুক্ত হয়ে মানে অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হয়ে এরা এনজাইমের গঠনই চেঞ্জ করে দেয়। ফলে কি হচ্ছে, সাবস্ট্রেট আর উৎসেচক যুক্ত হতে পারে না এবং
এনজাইম উৎসেচক এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের পরিবর্তে কি তৈরি হয়ে যাবে এখানে এনজাইম ইনহিবিটর কমপ্লেক্স তৈরি হয়ে যাবে। আচ্ছা, কম্পিটিটিভ ইনহিবিশনের মতো এখানে কিন্তু যদি আমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াই তাহলে কিন্তু কিছু আমি লাভ হব না, কেননা ওখানে আমি কি দেখিয়েছিলাম, ওখানে বলা হয়েছিল যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ওখানে ইনহিবিটর এনজাইমের ধারে কাছেও যেতে পারবে না এবং সাবস্ট্রেট টোটালটাই এনজাইমকে দখল করবে এবং সেখানে রিয়াকশন কিন্তু চলতে থাকবে। বাট এখানে যদি এনজাইম কনসেন্ট্রেশন বাড়িয়েও দেওয়া হয়, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি বাড়িয়েও দেওয়া হয় তাহলেও কিন্তু কিছু লাভ হবে না। তার কারণ হচ্ছে এখানে তো অ্যাক্টিভ সাইটটাই চেঞ্জ হয়ে গেছে, অ্যাক্টিভ সাইটের গঠনটাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি যতই এনজাইম দিই না কেন সেই এনজাইম কোনোভাবেই অ্যাক্টিভ সাইটে তো ফিট হতে পারবে না। তাহলে সেই জন্য এই ধরনের রিয়াকশনগুলোকে কিন্তু এনজাইম কনসেন্ট্রেশন বাড়ালেও এই ধরনের রিয়াকশনকে রিভার্স করা যাবে না, মানে দিস টাইপ অফ ইনহিবিশন ইজ ইররিভার্সিবল। সো দিস টাইপ অফ inhibition cannot be reversed by increasing the concentration of substrate. সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ালেও এখানে এই ইনহিবিটরের প্রভাব কিন্তু কম করা যাবে না। তো সেই জন্য এটা মনে রাখতে হবে যে এই ধরনের যে রিয়াকশনটা এইটা হচ্ছে ইররিভার্সিবল। মানে একবার যদি ইনহিবিটর বসে যায় এখানে এনজাইমের সঙ্গে, একবার যদি ইনহিবিটর বসে যায় তাহলে কোনোভাবেই আর কিছু করতে পারবো না আমরা। সো এটা হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিশন। তার মানে নন কম্পিটিটিভ ইনহিবিশন খাতারনাক টাইপের একটা ইনহিবিশনের মধ্যে পড়ছে। সো এটা একবার যদি এনজাইমের সঙ্গে যুক্ত হয়ে গেল ব্যাস 12টা বাজিয়ে দিল, সাবস্ট্রেট আর কোনোভাবেই তার সঙ্গে যুক্ত হতে পারবে না। সো এক্সাম্পল বলি আমরা। সো এক্সাম্পল হচ্ছে এখানেও একটা খুব ভালো এক্সাম্পল রয়েছে, দ্যাট ইজ সায়ানাইড। সায়ানাইড এটা হচ্ছে রেসপিরেটরি পয়জন বলা হয় সায়ানাইডকে। কেন না, সায়ানাইড হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিটর অফ সাইটোক্রোম অক্সিডেজ। এইটা একটা এনজাইম এবং এই এনজাইমটা কাজ করে কার মধ্যে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, অর্থাৎ যে রেসপিরেশন ঘটে, অ্যারোবিক রেসপিরেশন ঘটে, সবাত শোষণ, সেই সবাত শোষণের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এই সাইটোক্রোম অক্সিডেজ কাজ করে এবং সেখানে এটিপি উৎপন্ন হয়। আর সায়ানাইড যদি প্রয়োগ করে দেওয়া হয় তাহলে সায়ানাইড সাইটোক্রোম অক্সিডেজে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে গিয়ে কি করবে, ও চেঞ্জ করে দেবে, অর্থাৎ সাবস্ট্রেটকে যুক্ত হতে দেবে না, অর্থাৎ এখানে এটিপি প্রোডাকশন টোটালি বন্ধ হয়ে যাবে। তার মানে রেসপিরেশন বন্ধ হয়ে যাচ্ছে, আর রেসপিরেশন বন্ধ হয়ে গেলে আলটিমেটলি কি হবে, ডেথ ঘটবে। তো সেই জন্য সায়ানাইডকে রেসপিরেটরি পয়জনও বলা হয়ে থাকে। আরও একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে যে অ্যাসিটাইল কোলিন এটা কি হিসাবে কাজ করে, নিউরোট্রান্সমিটার হিসাবে কাজ করে। সো এটা যখন রিলিজ হয়ে এটা কি করে, মাসলকে স্টিমুলেট করার মাসলকে কন্ট্রাক্ট করার জন্য স্টিমুলেশন প্রয়োগ করে। অর্থাৎ এই যে চলন গমনের জন্য আমাদের নর্মালি কি হয়, কোনো কিছু মুভমেন্টের জন্য আমাদের কি হয়, মাসল কন্ট্রাকশনের দরকার পড়ে, পেশির সংকুচিত হতে হবে, পেশিকে সংকুচিত হতে হবে এবং এই পেশিকে সংকোচন করার জন্য যে সিগন্যালটা সেটাকে দেয় অ্যাসিটাইল কোলিন দেয়। সেই জন্য এটা একটা নিউরোট্রান্সমিটার। আচ্ছা, অ্যাসিটাইল কোলিন যখন পেশিকে সংকুচিত হওয়ার সিগন্যালটা দিয়ে দিল, এরপর কি হচ্ছে, অ্যাসিটাইল কোলিন এরপর নষ্ট হয়ে যায়, অ্যাসিটাইল কোলিনকে এরপর ভেঙে দেওয়া হয়। সো কিসে ভেঙে দেওয়া হচ্ছে, অ্যাসিটিক অ্যাসিড প্লাস কোলিনে ভেঙে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার এই অ্যাসিটিক অ্যাসিডের কোলিনে ভাঙার কাজটা কে করছে, এনজাইমের নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ। এক্ষেত্রে কি হয় না, এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজের একটা নন কম্পিটিটিভ ইনহিবিটর হিসাবে কাজ করে ম্যালাথিয়ন। এবার এই ম্যালাথিয়নটা কি, ম্যালাথিয়ন যেগুলো ইনসেকটিসাইডে ইউজ করা হয়, ইনসেকটিসাইড মানে কোনো ইনসেক্টকে মারার জন্য যে কেমিক্যালগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে ইনসেকটিসাইড। সো ওয়ান টাইপ অফ ইনসেকটিসাইড হচ্ছে ম্যালাথিয়ন, এটা হচ্ছে এক ধরনের ইনসেকটিসাইড। সো কোনো যেমন হচ্ছে আমরা ককরোচ মারার জন্য ইউজ করি, মসকিউটো মারার জন্য ইউজ করি, সো ম্যালাথিয়ন এইরকম একটা ইনসেকটিসাইড। সো যখন এই যে ককরোচ মারার জন্য বা মসকিউটো মারার জন্য এই জিনিসগুলো ইউজ করছি, সো ম্যালাথিয়নের কাজ কি, ম্যালাথিয়ন কি করবে, অ্যাসিটাইল কোলিন এস্টারেজের সঙ্গে যুক্ত হয়ে যাবে। সো অ্যাসিটাইল কোলিন এস্টারেজের সঙ্গে যখনই ম্যালাথিয়ন যুক্ত হয়ে গেল, তার মানে এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজ অ্যাসিটাইল কোলিনকে অ্যাসিটিক অ্যাসিড আর কোলিনে ভাঙতে পারবে না। তার মানে অ্যাসিটাইল কোলিন আর অ্যাসিটাইল কোলিন এস্টারেজের সঙ্গে যুক্ত হচ্ছে না,
এর ফলে কি হচ্ছে, অ্যাসিটাইল কোলিন লাগাতার মানে বারবার হচ্ছে স্টিমুলেশন দেবে কাকে, মাসেলকে কন্ট্রাক্ট করার জন্য, এবং অনেক বেশি পরিমাণে মাসেল কন্ট্রাকশন হওয়ার জন্য সেক্ষেত্রে কি হচ্ছে, মাসেলের কাঠিন্য চলে আসবে বা স্প্যাজম যেটাকে বলা হয়, অর্থাৎ মাসল আঁকড়ে যাবে। এবং সেই জন্যই আমরা দেখি যে কোনো কিছু কালাহিট বা কোনো কিছু মস্কিউটো মারার কিছু যদি আমরা দিই, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে একটা ককরোচ বা মস্কিউটো সেইগুলো হচ্ছে কিরকম একটা মানে কেমন আঁকড়েভাবে এরকমভাবে পড়ে থাকে, মানে যে তাদের পেশির অ্যাকচুয়ালি কন্ট্রাকশনটা এতটাই হয় যে সেটা স্প্যাজম ঘটে যায়, পেশিতে স্প্যাজম ঘটে যায়। সো এটাও হচ্ছে একটা নন কম্পিটিটিভ ইনহিবিটরের এক্সাম্পলের মধ্যে আসছে। আচ্ছা, এখানে আমরা আর একটা বলি যে এখানে আমরা যেটা বললাম যে নন কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে কি হচ্ছে, এটা অ্যাক্টিভ সাইটে যুক্ত হচ্ছে না, অ্যাক্টিভ সাইটে না যুক্ত হয়ে অপর কোনো স্থানে গিয়ে যুক্ত হচ্ছে, যেই স্থানে যুক্ত হচ্ছে সেটাকে বলছি আমরা অ্যালোস্টেরিক সাইট। সো যে উৎসেচকগুলোর ক্ষেত্রে এরকম অ্যাক্টিভ সাইট ছাড়াও আলাদা কোনো স্থান থাকে যাতে অন্য কোনো পদার্থ যুক্ত হতে পারে, সেই এনজাইমগুলোকে বলা হয় অ্যালোস্টেরিক এনজাইম। সো এনজাইম দ্যাট হ্যাজ having sites other than active site. সো অ্যাক্টিভ সাইট ছাড়াও যাদের অন্য কোনো সাইট থাকে তাদেরকে বলা হচ্ছে আদার দ্যান অ্যাক্টিভ সাইট ইজ কল্ড অ্যালোস্টেরিক এনজাইম। তো তাদের ক্ষেত্রে তাদেরকে আমরা অ্যালোস্টেরিক এনজাইম বলবো। সো এখানে যেমন আমরা দেখলাম অন্য একটা স্থান রয়েছে যে স্থানে কি হচ্ছে, ইনহিবিটর যুক্ত হচ্ছে এবং যুক্ত হয়ে গিয়ে ইনহিবিশন ঘটাচ্ছে। নেক্সট যেটা আর একটা ইনহিবিশন আছে, দ্যাট ইজ অ্যালোস্টেরিক অ্যান্ড ফিডব্যাক ইনহিবিশন। এবার অ্যালোস্টেরিক অ্যান্ড ফিডব্যাক ইনহিবিশনটা কি না, কখনো কখনো কোনো একটা রিয়াকশনের যে ফাইনাল যে প্রোডাক্ট বা রিয়াকশনের যে প্রোডাক্ট সে নিজেই কিন্তু বাধা সৃষ্টি করে, রিয়াকশন ঘটাতে বাধা সৃষ্টি করে। যদি এইরকম ধরনের হয় তাহলে সেটাকে ফিডব্যাক ইনহিবিশন বলবো। যেমন গ্লাইকোলাইসিসের এক্সাম্পল নিই। সো গ্লাইকোলাইসিসের একদম প্রথম স্টেপটাই কি, গ্লুকোজ প্লাস এটিপি। এখান থেকে হেক্সোকাইনেজ এই উৎসেচকের উপস্থিতিতে গ্লুকোজ প্লাস এটিপি দিয়ে কি তৈরি হচ্ছে, গ্লুকোজ 6 ফসফেট অ্যান্ড এডিপি তৈরি হচ্ছে। সো এখানে যে প্রোডাক্টটা রয়েছে সে প্রোডাক্টটাকে গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট এই রিয়াকশনে যদি এইরকম ধরনের দেখা যায় যে গ্লুকোজ 6 ফসফেট অনেক বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে এবং খরচ হচ্ছে না, মানে এত বেশি উৎপন্ন হচ্ছে যে অ্যাকুমুলেট করে গেছে, জমা হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে গ্লুকোজ 6 ফসফেট হেক্সোকাইনেজের সঙ্গে গিয়ে যুক্ত হয়ে যাবে এবং যুক্ত হয়ে কি করবে, এই যে রিয়াকশনটা অর্থাৎ গ্লুকোজ থেকে যে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হওয়ার যে রিয়াকশনটা, এই রিয়াকশনে বাধা সৃষ্টি করে দেবে কিছু সময়ের জন্য। কত সময়ের জন্য না, যতক্ষণ না পর্যন্ত যে গ্লুকোজ 6 ফসফেট যতটা উৎপন্ন হয়েছে সেটা যতক্ষণ না খরচ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিছু সময়ের জন্য অস্থায়ীভাবে বাধা সৃষ্টি করে দেবে। সো গ্লুকোজ 6 ফসফেট অর্থাৎ এই রিয়াকশনে কি হচ্ছে, গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছিল, গ্লুকোজ 6 ফসফেট যদি জমা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই রিয়াকশনটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করতে হবে, কেননা অনেক বেশি আমার গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হয়ে গেছে, ততটা আমার কোষের দরকার পড়ছে না। তাহলে কোষ তখন কি করছে, সঙ্গে সঙ্গে এই গ্লুকোজ 6 ফসফেট এই হেক্সোকাইনেজ উৎসেচকের ওই রকম অ্যালোস্টেরিক সাইটে গিয়ে যুক্ত হয়ে যাবে। অ্যালোস্টেরিক সাইটে গিয়ে যদি যুক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অ্যাক্টিভ সাইটে, হেক্সোকাইনেজের অ্যাক্টিভ সাইটে গ্লুকোজ যুক্ত হতে পারবে না, তার মানে রিয়াকশন বন্ধ হয়ে যাবে। এবার যখনই গ্লুকোজ 6 ফসফেট যেগুলো উৎপন্ন হয়েছিল সেগুলো যখনই খরচ হয়ে যাচ্ছে, এবার কোষের আবার গ্লুকোজ 6 ফসফেট দরকার, তখন কিন্তু গ্লুকোজ 6 ফসফেট ওই হেক্সোকাইনেজের অ্যালোস্টেরিক সাইট থেকে বেরিয়ে আসবে। তার মানে এটাও রিভার্সিবল একটা রিয়াকশনের মধ্যে পড়ছি। আচ্ছা, এটা তো আমি একটা রিয়াকশন দেখালাম। ফিডব্যাক ইনহিবিশনে অনেক সময় কি হয়, একাধিক মানে পাথ হয়ে দেখা যায়, অর্থাৎ একটা কোনো কিছু জিনিস যখন তৈরি হচ্ছে সেটা অনেকগুলো স্টেপে তৈরি হচ্ছে। সাপোজ এইরকম ধরনের আমি দেখাচ্ছি যে এখানে একটা ব্যাকটেরিয়ার, ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে একটা রিয়াকশন ঘটে যেখানে আইসোলিউসিন তৈরি হয় কি দিয়ে, থ্রিওনিন দিয়ে। তাহলে থ্রিওনিন এইটা হচ্ছে সাবস্ট্রেট থ্রিওনিন। এবার থ্রিওনিন থেকে আইসোলিউসিন ডাইরেক্ট একটা স্টেপে হয় না, অনেকগুলো স্টেপে হয়। সো থ্রিওনিন থেকে প্রথমে হয়তো কি তৈরি হলো, একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসাবে এ তৈরি হলো, এখান থেকে আবার একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসাবে বি তৈরি হলো, এখান থেকে কি হলো, সি তৈরি হলো, সি থেকে কি তৈরি হচ্ছে, ডি তৈরি হচ্ছে, 3 4 অ্যান্ড ডি থেকে আবার কি দেখা যাচ্ছে, ডি থেকে তৈরি হচ্ছে আইসোলিউসিন। সো এখানে ফাইনাল বা এন্ড প্রোডাক্ট, এই আইসোলিউসিনটা হচ্ছে এন্ড প্রোডাক্ট, এবং সাবস্ট্রেট কোনটা, সাবস্ট্রেট হচ্ছে থ্রিওনিন, অর্থাৎ থ্রিওনিন থেকে 5টা স্টেপের মাধ্যমে আইসোলিউসিন তৈরি হচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখা যায় যে থ্রিওনিন থেকে যে এ যখন তৈরি হচ্ছে, এটা একটা এনজাইম দিয়ে, এনজাইম 1,
এ থেকে যখন বি তৈরি হচ্ছে সেটা এনজাইম 2, বি থেকে যখন সি তৈরি হচ্ছে এনজাইম 3, সি থেকে যখন ডি তৈরি হচ্ছে সেটা এনজাইম 4, অ্যান্ড ডি থেকে আলটিমেটলি আইসোলিউসিন যখন তৈরি হচ্ছে সেটা এনজাইম 5 দিয়ে তৈরি হচ্ছে। সো এইরকম সিরিজ অফ রিয়াকশন দিয়ে এরকম তৈরি হচ্ছে। সো এই ক্ষেত্রে সেম জিনিস, আইসোলিউসিন অনেক বেশি উৎপন্ন হয়ে গেছে, অতটা খরচা হচ্ছে না বা অতটা সেলের দরকার নেই। তখন এই আইসোলিউসিন কি করবে না, এই আইসোলিউসিন তখন সিম্পলি গিয়ে যে ফার্স্ট যে রিয়াকশনটা ছিল এবং ফার্স্ট যে রিয়াকশনের যে এনজাইম ছিল সেই এনজাইমের অ্যালোস্টেরিক সাইটে গিয়ে যুক্ত হয়ে যাবে। সো যখনই এই এনজাইমের অ্যালোস্টেরিক সাইটে আইসোলিউসিন যুক্ত হয়ে গেল, তার মানে থ্রিওনিন থেকে এই ইন্টারমিডিয়েট প্রোডাক্টটা তৈরি হচ্ছে না, অ্যান্ড এই প্রোডাক্টটা না তৈরি হলে বাকিগুলোও তৈরি হবে না, তার মানে টোটাল রিয়াকশনটা কি হয়ে যাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে। সো এই ধরনের যে ইনহিবিশনগুলো আছে, এই ধরনের ইনহিবিশনগুলো জাস্ট প্রোডাক্ট যাতে অ্যাকুমুলেট না করে যায় তার জন্য এই ধরনের ইনহিবিশনগুলো ঘটে, অ্যান্ড এই ধরনের ইনহিবিশনগুলোকে বলা হচ্ছে ফিডব্যাক ইনহিবিশন বলা হচ্ছে। So this is all about the enzyme inhibition, and এই enzyme inhibition কমপ্লিটের মাধ্যমে টোটাল বায়োমলিকিউল চ্যাপ্টারটা এখানে কমপ্লিট হলো।